কি হয়ে গেল? কি হয়ে গেল আমার? কারখানায় কি করে আগুন ধরে গেল? আমার সব শেষ হয়ে গেল, সমস্ত টাকা পয়সা অফিসের মধ্যে আছে। না 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 না, আমাকে যা হোক করে টাকা পয়সাগুলো উদ্ধার করতে হবে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। হায় হায়, দেখো দেখো, আমাদের ম্যানেজার বাবু এই আগুনের মধ্যে ঢুকে চলে গেলেন। এই লোকটা পুড়ে মরবে রে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পয়সার এত টান, আগুনের মধ্যে টাকা পয়সাগুলোকে বাঁচাতে গেছে। আরে জীবনটা আগে না পয়সা আগে। বাঁচাও, মরে গেলাম আমি, বাঁচাও আমাকে। ওই দেখ চিৎকার শুরু করেছে, এখন কি করবি? আরে বাবা, শুধু চিৎকার না করে যদি তাড়াতাড়ি বেরিয়ে আসে তাহলে তো হয়। দাও দাও করে আগুন জ্বলছে, এর মধ্যে তো আর প্রবেশ করা যায় না। আরে আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে তো ম্যানেজার বাবু আগুনে পুড়ে মারা যাবে। চল চল, আমরা গিয়ে উদ্ধার করে আনি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে প্রবেশ করবি? এই চল চল, ওকে আর এখানে ফেলে রাখা যাবে না, তাড়াতাড়ি আমাদের এক্ষুনি ওকে হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে মরে গেলে অসুবিধা আছে। চল। হ্যাঁ চল চল, এক্ষুনি আমরা হাসপাতালের দিকে যাই। আপনি আপনি আমাকে মারলেন বাবু, আপনি আমাকে মারতে পারলেন? তাকে তোকে গুড় দিয়ে চাটবো? এই শয়তান, সত্যি করে বল, আমার তৈরি নতুন সোনার হারটা কোথায় রেখেছিস? আপনি আমাকে বিশ্বাস করুন বাবু, আমি ওই হাটটা সম্বন্ধে কিছুই জানি না। আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন। শুধু শুধু সন্দেহ? এই গাধা, তোকে আমি বিশ্বাস করে কাজে রেখেছিলাম, তোর এই অবস্থা দেখে আমার মায়া হয়েছিল। এখন দেখছি তোর মতো ছাগলকে বিশ্বাস করে ভুল করেছি। আপনি ভুল করছেন বাবু, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছি। আমি আপনার সাথে বেইমানি করতে পারি না, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়েছিস না চিনি খেয়েছিস সেটা তো বোঝাই যাচ্ছে, তোকে আমি পুলিশে দেব। এরকম করবেন না বাবু, আমার পরিবারটা ভেসে যাবে তাহলে। তুই যে সোনার হারটা চুরি করলি তাতে আমার দোকানটা ভালো থাকবে কি? ওরে, আমি যে এরপর পথে বসে যাব রে। বাবু, আবার মনে হয় আপনি ওটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন। কি উল্টে আমাকে দোষারোপ করছিস তুই? তোর তো সাহস কম নয়। তোর এটা মনে হলো কি করে যে আমি হারটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছি? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এটা মনে রাখবেন, আমি এটা চুরি করিনি। যদি কোনোদিন দরকার পড়ে দয়া করে আমাকে ডাকবেন। তোকে আমি ছাড়বো না। যদি আমি অত দামি হারটা খুঁজে না পাই না, তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার সমস্ত টাকা চলে গেল, এবার কি হবে? আহা, আমার সাধের লাউ গাছ কত বড় বড় হয়ে গেছে। তুই সারা জীবনই এইভাবে সুস্থ সবল থাক, সেটাই আমি চাই। তোকে দেখে খুব সুন্দর লাগে রে, একেবারে মন ভরে যায়। হ্যাঁ, এখন তোকে লাউ দিতে হবে না, বর্ষাকালে যেমন দিস তেমন দিবি, কিন্তু তোকে আমি বড় করে তুলবো অনেক। কি গো, সকাল থেকে উঠে সারা দিন এই গাছের গোড়ায় বসে থাকলে হবে? অন্য কোনো কাজ নেই নাকি? আরে গিন্নি, এই বুড়ো বয়সে আমার কাজটাই কি বলো তো, তাই জন্যই তো এই রোদে বসে বসে লাউ গাছটার পরিচর্যা করছি। ও, একটা লাউ গাছকে তুমি কি পেয়েছো কে জানে, সারা দিন এই গাছটার পেছনে লেগে আছো। ও কথা বলবে না গিন্নি, এই গাছ আমাদের সন্তানের মতো। তুমি আর কারোর বাড়িতে এই শীতকালে লাউ গাছ দেখাতে পারবে? সেটাই তো আমি বুঝে পাই না, অন্য সকলের বাড়িতে লাউ গাছ শীতকালে মারা যায়, আর আমাদের বাড়িতে? ওই জন্যই তো বলি, এই গাছ আমাদের সন্তান, আমাদের ছেড়ে কখনো কোথাও যায় না। সে না হয় বুঝলুম, কিন্তু বাজার হাট না করে সারাদিন এই সন্তানকে নিয়ে পড়ে থাকলে হবে? আরে বাজার ঘাট প্রতিদিন যেতে ভালো লাগে গিন্নি। তাহলে খাবে কি? সারাদিন কি হাওয়া খেয়ে থাকবে নাকি? এক কাজ করো গিন্নি, আজকে বরং লাউ পাতার ভর্তা রান্না করে খাইও, দারুণ খেতে লাগবে। এই শীতের সকালে লাউ পাতার ভর্তা? কি বলো গো, ভালো লাগবে খেতে? অবশ্যই ভালো লাগবে, তুমি একবার খেয়েই দেখো না। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে যা লাগে না, হ্যাঁ, একেবারে মুখে লেগে থাকবে।
ঠিক আছে, তবে খেয়ে দেখাই যাক, খেতে যদি না ভালো লাগে। আরে লাগবে লাগবে, আমি কথা দিচ্ছি। যাও যাও, গরম গরম রান্না করে ফেলো। আমি কল্পনা করতে পারছি না গিন্নি, যে জায়গায় আমি সৎভাবে কাজ করলাম সেখান থেকে আমাকে আজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। কিন্তু ব্যাপারটা কি হয়েছিল? হঠাৎ দিবাকর বাবু তোমার সাথে এমন ব্যবহার করতে গেলেন কেন? এই কিছুদিন আগে একজন পয়সাওয়ালা পার্টির কাছ থেকে একটা মোটা হারের অর্ডার পেয়েছিলাম আমরা। কাজটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই হারটাকে আজকে সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, রাতের বেলায় চোর এসে চুরি করে নিয়ে গেল না তো? আমার তো সেটা মনে হয় না। আমাদের দোকানের বাইরে ক্যামেরা লাগানো আছে। চোর যদি এসে থাকে তাহলে তো সেই ক্যামেরায় ধরা পড়তো, কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো দিবাকর বাবু সডান আমাকে চড় মারলেন। ছি 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 ছি, তিনি এই কাজটা করতে পারলেন? তুমি কত বছর ধরে তার কাছে কাজ করছো, তিনি তোমার ওপর এমন সন্দেহ করলেন কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে চড় মারলেন ঠিক আছে, কিন্তু আমিও চিন্তা করে খুঁজে পাচ্ছি না যে আসলে সে হাতটা হারালো কোথায়। তাহলে হয়তো দেখো, তোমাদের ওই দিবাকর বাবুই অসাবধান বশত ওই দামি জিনিসটাকে কোথাও রেখে এখন আর মনে করতে পারছেন না। কিন্তু আমার ভয় লাগছে, যদি পুলিশ নিয়ে এসে আমার ঘরে হাঙ্গামা করে তখন কি হবে? আমি আছি, তুমি চিন্তা করো না। আমি পুলিশের সামনে রুখে দাঁড়ানো কিছু করা যাবে না, তাই না? তবে তার আগে সত্যি করে বলো দেখি, তুমি সত্যি করেই হারটা নাওনি তো? তুমিও আমাকে সন্দেহ করছো? আরে না না, দুবার করে জিজ্ঞেস করে নিচ্ছি, এই আর কি। তুমি আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো? না খেতে পেয়ে মরে যাব, তবুও কোনো কিছু চুরি করে খাবো না। ঠিক আছে, এখন তুমি নিশ্চিন্তে থাকো। দিবাকর বাবু বেশি বাড়াবাড়ি করলে তখন আমি বুঝে নেবক্ষণ। কি ব্যাপার বলো তো তোমার? ঘরে সবজিপত্র সব ফুরিয়ে এলো, আর তুমি দুদিন হলো বাজার হাটে যাচ্ছ না, কি ব্যাপার? আরে ব্যাপার কিছুই নয়, আমার এখন আর বাজার ঘাটে যেতে খুব একটা ভালো লাগে না। তোমার যেটা মনে হয় তুমি লোক ডেকে বলে দিও, ওরা ঘরে এসে দিয়ে যাবে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? আরে গিন্নি, আমার ভাই শহরের কারখানার ম্যানেজার হয়ে যাওয়ার পর থেকে বাজারে লোকে দেখা হলে এটা খাওয়া ওটা খাওয়া বলে, সেই জন্যই বলছিলাম আর কি। তাহলে তুমি কি তাদেরকে না খাইয়ে পালিয়ে বেড়াচ্ছ? এক প্রকার সেরকমই বলতে পারো। আরে প্রতিদিন যদি ওদের কিছু না কিছু খাওয়াতে হয়, তাহলে এত পয়সা পাবো কোথা থেকে বলো দেখি? এটা আবার কেমন কথা হলো? তোমার ভাই এখন শহরে কাজ পেয়েছে, তোমার এখনো পয়সার অভাব থাকলে কি হবে? লোকজনকে দুটো খাওয়ালে তারা আশীর্বাদ করবে। কচু পোড়া করবে, একবার খাবার পর আবার কখন খাওয়াবো তার অপেক্ষায় বসে থাকবে। আমি কি ওদের চিনি না? তাহলেও আমাদের এটা আনন্দের সময়, এই সময়ে যদি মানুষকে আপ্যায়ন না করো তাহলে মানুষ অহংকারী বলবে, তাই না? হ্যাঁ, সে তো বলবে বটে। তাহলে কি করা যায় বলো দেখি? কি আবার করবে? ওদের সকলকে খাইয়ে দেবে। তাহলে এবারে যখন ভাই আসবে তখনই বরং খাওয়ানো যাবে। তাহলে একেবারেই দাওয়াতটা হয়ে যাবে, বারবার আর টাকা খরচ করতে হবে না। এখনকার যুগে জিনিসের যা দাম হয়েছে। কিন্তু তোমার ভাই কবে আসবে বলো তো? শহরে যাওয়ার পর থেকে তো কোনো যোগাযোগই নেই। তা তুমি ঠিকই বলেছ, ভাইয়ের জন্য মনটা খারাপ করে মাঝে মাঝে। আসলে কোনোদিন ছেড়ে থাকিনি তো, তাই। দাদা, বৌদি, কোথায় তোমরা? আরে রতনের গলা বলে মনে হলো, চলো তো বাইরে গিয়ে দেখি। আরে আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। দাদা, আমি। রতন তুই? তোর এই অবস্থা হলো কি করে? সব বলছি দাদা, সব বলছি। কই, বুড়ো বুড়ি গেল কোথায়? আরে বাইরে এসো বুড়ি, এখনো একটু রোদ আছে, দুজনে বসে বসে গল্প করি, আসো আসো।
সুলগ্না, তুই এসেছিস মা? আয়, তোর সাথে দুটো গল্প করি। সারাদিনই বুড়োর সাথে খেচা খেচি করতে করতে বিরক্ত লাগে। আরে, বিরক্ত হতে হতে তো বুড়ো হয়ে গেলে, এখন আবার অন্য বিয়ে করার পরিকল্পনা করছো নাকি? না বাবা, সেই সব চিনতে আমি কোনোদিনও করিনে। খারাপ হোক বা ভালোই হোক, আমার বুড়োই ভালো। আয়, আমরা বরং ওই খাটিয়ায় বসি। তা আজকে কি রান্না করছিলে? হ্যাঁ, কাকা বাজারে গিয়েছিল? সেটা কি তোর কাকা কখনো যায়? আজকে করেছিলাম লাউ পাতার ভর্তা। সে কি, দুদিন ধরে একই রান্না চলছে নাকি? তাছাড়া কি আর করব, তোর কাকা তো লাউ পাতার ভর্তা ছাড়া খেতেই চায় না ভাত। ভালো ভালো, তোমাদের ওই একটা তরকারি হলেই চলে। খবর শুনেছো কিছু? কোন খবরের কথা বলছিস রে? আরে, আমাদের রতনদা আবার ফিরে এসেছে, কিন্তু তার সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা তো বলার মতন নয় গো। তার মানে কি হয়েছে তার সাথে? কি হয়েছে রে মা? কি ঘটনা ঘটেছে? আরে, শুনলাম রতনদার কারখানায় নাকি আগুন লেগে গেছিল। সে অফিস থেকে টাকা পয়সা বার করতে গিয়ে একদম নিজেকে পুড়িয়ে ফেলেছে। কি বলছিস কি? হ্যাঁ গো কাকা, আমি ঠিকই বলছি। নিখিলদা এবং বৌদি তো খুবই মন খারাপ করে বসে আছে দেখলাম। তাহলে তো একবার ওদিকে যেতে হয়। এত বড় বিপদ চলে গেছে, আমরা কিছুই জানতে পারিনি। হ্যাঁ গা, তুমি বরং ঘরে বসে না থেকে একবার ওদের বাড়িতে যাও গে, দেখে এসো। আরে এসো এসো হরিপদ কাকা, দেখো দেখি রতনের কি অবস্থা হয়েছে। সেই তো রে, আমি তো শুনি চমকে উঠলাম। বাপরে বাপ, এখন তোর অবস্থা দেখে আমারই তো ভয় হচ্ছে। কি আগুনের মধ্যে পড়েছিলিস রে তুই? কি আর বলবো, কোনো মতে বেঁচে ফিরে আসতে পেরেছি, এটাই অনেক। তুই কি অফিসে থাকতে থাকতে আগুন ধরে গেছিল? না কাকা, আমি বাইরে গেছিলাম, হঠাৎ করে এসে দেখলাম প্রচুর আগুন ধরে গেছে। অফিসে অনেক টাকা পয়সা রাখা ছিল, আমি সেগুলো বাঁচাতেই সেখানে ঢুকে চলে যাই আগুনের মধ্যেই। কারখানার 2 কর্মচারী আমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করে। কি বিপদ, কি বিপদ! এরকম মূর্খামি কেউ করে? কি করব, কি না হলে যে অনেক টাকা পুড়ে ছাই হয়ে যেত, সব টাকাকে উদ্ধার করেছি আমি। তুই ভাব, তুই কারখানার জন্য এত কিছু করলি, কিন্তু তোর শরীর তো একেবারে পুড়ে ছারখার হয়ে গেল। কি আর বলবো কাকা, যুগটাই এরকম, যার জন্য করি সেই বলে চোর। কেন, তোর আবার কি হলো? তোর সঙ্গেও কি কিছু অঘটন ঘটেছে নাকি? আর কি বলবো, চুরির অপবাদে দিবাকর বাবু আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তার মানে কি করে হলো এসব? একটা সোনার গয়না উনি হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছেন, কিন্তু আমাকে এখন বলছেন তুই চুরি করেছিস। আমার সেই কারণেই খুব মন খারাপ। এই মরেছে, এইভাবে আমাদের গ্রামের ছেলেদের উপর বিপদ নেমে আসছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, কিছু না করেও দোষী। যাক, আশা করি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকা, আমরাও আশা করি সেটাই হবে। আরে আরে, এই তো সোনার গয়নাটা। তার মানে আমি শুধু শুধু স্বপনকে দোষটা দিচ্ছিলাম, আদতে ওর কোনো দোষই ছিল না। না না, আমার ওর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। যাই যাই। কি হে দিবাকর, কি খবর তোমার? কেমন আছো? আরে কাকা, আসুন আসুন, অনেকদিন বাদ এলেন। এখন আপনার জন্য কি করতে পারি বলুন? আমি কিছু করব না, তোমার সাথে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ কাকা, বলুন, কি বলবেন? আসলে আমি একটা কথা শুনলাম যে স্বপনের সঙ্গে নাকি তোমার ঝামেলা হয়েছে। ও হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল আর কি। আসলে দোষটা আমারই। কি হয়েছে বলো তো বাবা? একটা সোনার গয়না আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ভুলবশত তার নামে দোষ দিয়ে ফেলেছি।
তার মানে সেটা এখন খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ কাকা, আজকে কিছুক্ষণ আগে খুঁজে পেলাম। আমার বাক্সটা তলাতেই ছিল, আমি এইমাত্র উদ্ধার করলাম। তাহলে তো তুমি স্বপনের সাথে মিথ্যেই মনোমালিন্য করছিলে। হ্যাঁ কাকা, আমার যে কি ভুল হয়ে গেছে, এখন আমাকে আবার দোকান বন্ধ করে স্বপনের কাছে যেতে হবে, ওর কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। আমি সেই বিষয়ে কথা বলতে তোমার কাছে এলাম। যাক, এদিকে তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কইরে ভাই, এরকম করে মন খারাপ করে আছিস কেন? দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে তো। না দাদা, আমার ভাগ্যে যে এরকম হবে সেটা আমি ভাবতেই পারিনি, তাই আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, তোকে জ্বালাবো না। আজকে কি খাবি বল, তোর জন্য কিছুটা মাংস আনবো? না দাদা, ওসব খেতে ভালো লাগছে না। তাহলে খাবি কি সেটা বল, আমি তো বাজারে যাচ্ছি। দাদা, তুমি বরং হরিপদ কাকার বাড়িতে যাও, ওখানে গিয়ে কিছু লাউ পাতা নিয়ে এসো। আজকে বরং লাউয়ের ভর্তা খাবো, আমার খেতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সে কি, এত জিনিস থাকতে লাউ পাতার ভর্তা খাবে কেন? কিছুটা মাছ নিয়ে এসো। না বৌদি, লাউ পাতার ভর্তা খেলে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। না মানে, ডাক্তারও বলেছে আর কি, এই সময় লাউ পাতার ভর্তা খেলে আমার এসব পোড়া দাগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে ঠিক আছে, হরিপদ কাকাদের বাড়িতে তো এখনো লাউ গাছ আছে, তুমি বরং সেখান থেকেই নিয়ে এসো কিছুটা পাতা। একদিনই আমি এক্ষুনি যাচ্ছি, তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে আসবো, দেখবে ভালো লাগবে। স্বপন ভাই, স্বপন ভাই কোথায় আছিস ভাই, একবার বেরিয়ে আয়। দিবাকর দা, তুমি এখানে? আমি যে ভাবতে পারছি না, কিন্তু দাদা আমি কোনো দোষ করিনি। হ্যাঁ রে স্বপন, আমি জানি তুই কোনো দোষ করিসনি, তার জন্যই তো তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম। তার মানে দাদা, তুমি হাতটাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ ভাই স্বপন, আমার বাক্সর নিচে হাতটা পড়েছিল, আজকে আমি খুঁজে পেয়েছি। ভাই তুই আর রাগ করে থাকিস না, দয়া করে চল আমার সাথে, তুই ছাড়া আমার দোকান চলছে না। হ্যাঁ দাদা, যাবো তো বটেই, তোমার দোকানে ছাড়া আমার কোথাও কাজ করে পোষায় না, কিন্তু তুমি যখন আমাদের বাড়িতে এসেছো তখন কিছু খেয়ে যাও। এখন কি খাবো ভাই? আজকে আমাদের বাড়িতে লাউ পাতার ভর্তা হয়েছে, তার সঙ্গে দুটো ভাত খেয়ে যাও, দেখবে খেতে মজা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাই চল, লাউ পাতার ভর্তার সঙ্গে ভাত খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোকে সাথে নিয়েই দোকানে যাব। আচ্ছা দাদা, এসো ভেতরে এসো। এটাই কি রতনদার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা রতনদা যে কারখানায় কাজ করে সেখানেই কাজ করি আর কি। আরে তোমরা এসেছো? দাদা, এরা দুজনেই আমাকে উদ্ধার করেছিল আগুনের হাত থেকে। তাই নাকি? আরে আসুন আসুন, ভেতরে আসুন। না দাদা, আমরা ভেতরে গেলে হবে না, আমরা একটা খবর দিতে এলাম। কি খবর দাদা, আমাকে বলো। আসলে আমাদের কোম্পানির মালিক রতনদার কাজে খুব খুশি হয়েছে। রতনদা নিজের জীবনের বাজি রেখে কোম্পানির অতগুলো টাকা লসের হাত থেকে বাঁচিয়েছে, তাই জন্য রতনদাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিতে বলেছেন। কিন্তু আমি কি আর আগের মতো কাজ পারবো? ওসব আমরা জানি না দাদা, তোমাকে যেতেই হবে। তোমার মতো ম্যানেজার আমরা আগে কোনো দিন পাইনি, তুমি সবার কত খেয়াল রাখতে। হ্যাঁ, আর সত্যি বলতে তোমার এই অবস্থা হওয়ার পর থেকে কোম্পানির কারোর মন ভালো নেই, সকলেরই কাজে অনীহা। শোন রতন, এরা তোকে চায়, তুই এদের সঙ্গে যা, দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, মনোবল হারাস না। হ্যাঁ দাদা, আমরা তো আছি, তোমার তো চিন্তা কিসের? ঠিক আছে, তাহলে আমি যাব, আবার আগের মতো কাজ শুরু করব। তুমি যাবে তাতেই আমরা ধন্য। তবে হ্যাঁ দাদা, আমাদের একটা কথা দিতে হবে, এইভাবে আগুন ফাগুন লেগে গেলে তুমি দুম করে আগুনের মধ্যে প্রবেশ করে যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, আমার সোনার লাউ গাছ,
সত্যি তুই আমার জীবন, তুই সবার জীবন পাল্টে দিলি রে। তোকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। কি ব্যাপার, তোমরা লাউ গাছকে আজকে এত ধন্যবাদ দিচ্ছ কেন? কি হয়েছে? ব্যাপার শুনবে, আমাদের গ্রামের দুই ছেলে স্বপন এবং রতনকে আবার তাদের মালিকেরা কাজে ফেরত নিয়ে গেছে। তাই নাকি? তাহলে আমি আর বলছি কি, আমি আজকে যা খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এ তো বুঝলুম, কিন্তু তাতে তোমার লাউ গাছ কি এমন উপকার করলো শুনি? আমি যে এদের দুজনকে লাউ পাতার ভর্তা খেতে বলে এসেছিলাম, আমি নিশ্চিত ছিলাম এরা দুজন লাউ পাতার ভর্তা খেলেই আবার আগের মতো তাদের ভাগ্য ফিরে পাবে। দেখো, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আরে তাই তো, তাহলে তো বলতেই হবে তোমার এই লাউ গাছ সত্যি খুব পয়া গো। হ্যাঁ, আমি যেমন সব সময় ওকে আগলে রাখি, ও ঠিক তেমন আমার মনের কথা বোঝে। এই তো সেদিন আমি ওকে বলছিলাম সবকিছু আবার আগের মতো করে দিতে। দেখো না, ঠিক আগের মতো সবকিছু করে দিল ও। না গো, সত্যি তোমার এই লাউ গাছের জন্য দুটো ছেলে আবার তাদের নিজেদের জীবন ভালোভাবে চালাতে পারবে। তবে হ্যাঁ গিন্নি, তোমাকে আজই বলে রাখি, আমি চলে যাবার পরও কিন্তু তুমি এই লাউ গাছকে আগলে রাখবে আমার মতো করে, বুঝলে? তুই আমার বাবাকে অপমান করেছিস, এর বদলা কিন্তু আমি নেবই। আরে যা যা, তোর মতো অনেক দেখেছি, চল। চল আজকে অবিনাশ বাবুর কাছে, সেখানেই আসল বিচার হবে। এই এই তাহলে হলো কথা, হ্যাঁ? দেখিস আবার কাগজপত্র যেন সব ঠিকঠাক নিস। যদিও বা ঠিকঠাক কাগজপত্র তোর কাছে নেই, আমার জমি আমার কাছেই সব ঠিকঠাক কাগজপত্র থাকবি। আচ্ছা তাই নাকি? তাহলে আজকে চল, দিলেই বুঝিয়ে দেব কত ধানে কত চাল। চল। মা, কিছু খেতে দাও মা। দুদিন ধরে না খেয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, আর শক্তি নেই আমার শরীরে। এই জান তো আপনি, এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। যা আছে তাই একটু দাও না মা, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। ঈশ্বর আমার কত মঙ্গল করবে আমার জানা হয়ে গেছে, আর আমার মঙ্গল চাই না। তুমি এখন এখান থেকে যাবে কিনা বলো তো? ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। এই বুড়ো মানুষটাকে এতটা কষ্ট না দিলেও পারতে, আমি তো বেশি কিছু চাইনি। তোমার জ্ঞানের বাণী আমি এখন শুনতে পারবো না, যাও তো এখান থেকে, মেলা কাজ পড়ে আছে আমার। ওই বুড়িমাকে একটু তো খেতে দিতে পারতে নাকি? আহা, কি আমার নবাবপুত্তর এলেন রে! অন্যের জন্য প্রাণ একেবারে উতলে উঠেছে, তা নিজের ইচ্ছা হয় তো নিজে গিয়ে খাওয়াও না বাপু। আরে আমি তো খাবার সব কিনে এনেছি, আবার চিৎকার করছো কেন এত? একটা বুড়ো মানুষ না খেতে পেয়ে মানে খাবার চাইতে এসেছিল, তার কাছে মানে তাকে এইভাবে তাড়িয়ে দিলে তুমি? শোনো, তোমাকে আবার বলছি, আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করো না। আমার যা ইচ্ছে হয়েছে তাই করেছি। বাড়িতে খাবার আছে, যাও খাইয়ে দিয়ে এসো। নিজের বউকে সুখে রাখতে পারে না, সে আবার লোককে খাওয়াতে চলেছে। মুখ সামলে কথা বলো তো। জানি আমার দোষ আছে, তা বলি কি আমি সেটা ইচ্ছে করে করেছি? বলছি তো সব ঠিক হয়ে যাবে। কবে যে ঠিক হবে তা ভগবানই জানেন। কি হয়েছে এই বিকেলবেলা আমার এখানে? আপনি আর একটা বিহিত করুন তো অবিনাশ বাবু। আরে কি হয়েছে তো বলবি। আমার বাবা খগেনের বাবার কাছ থেকে জমিটা কিনে নিয়েছিল, আর আজকে খগেন এসে বলছে নাকি জমিটা ওর। এখন কি করে সেটা হয় বলুন তো? আমার কাছে কাগজপত্র সবকিছু রয়েছে। ও মিথ্যে বলছে অবিনাশ বাবু, আমার বাবা কোনোদিনই জমি বেচেনি, আমার কাছে কাগজপত্র রয়েছে, দেখুন। এই গোপালকে আমার পছন্দ হয় না ঠিকঠাক, তার চেয়ে বরং বিচারটা খগেনের দিকে টেনে দিই। হ্যাঁ, আমার কাছে কাজের আছে ছেলেটা।
দেখো, আমি সমস্ত কাগজপত্র ভালো করে খুঁটিয়ে দেখলাম আর বুঝলাম যে এই খগেনই আসল সত্যি কথাটা বলছে। ওর কাগজে কোনো জায়গা লেখা নেই যে জমিটা ওর বাবা বিক্রি করেছে। তা কি করে হয় অবিনাশ বাবু? যেটা সত্যি সেটাই হয়, আবার এটাই কিনতে কিন্তু করবার কি আছে? তুই চুপ থাক খগেন, আমি তো অবিনাশ বাবুর সঙ্গে কথা বলছি। অবিনাশ বাবু, আপনার নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হচ্ছে, আপনি ভালো করে কাগজটা দেখুন। তার মানে তুমি কি বলতে চাইছো আমি ভুলভাল কাগজপত্র দেখলাম এতক্ষণ? আমার উপর যদি এতই অবিশ্বাস হয় তাহলে আমার কাছে এসেছিলে কেন? এখন আমি যা বলছি তাই করো, নয়তো যা তোমার ইচ্ছে তুমি করে নাও। তবে একটা কথা শুনে রাখো, খগেনকে ওর জমি দিয়ে দিতে হবে। এরপরেও যদি তুমি কোনো কথা বলো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনার কথায় কোনো নড়চড় হবে না অবিনাশ বাবু। আর গোপাল যদি বেশি আগ বাড়িয়ে কোনো কাজ করতে আসে, আমি আপনাকে সে খবর দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই করো। এখন এসো সবাই। অবিনাশ বাবু কিন্তু এটা উচিত কাজ করেননি। এই খগেনকে একটু বেশি মাথায় তুলে রাখে বলে তার দিকে বিচারটা দিয়ে দিলেন। হোক, তুমি একটু শান্ত হয়ে বসো তো। কি শান্ত হয়ে বসবো বলো তো? আমাদের এত কষ্ট করে তৈরি করা জমিটা কিনা এখন খগেন ভোগ করবে, তাও আবার অসৎ পথে জমিটা দখল করে। এর আমি শেষ দেখে ছাড়বো। আরে তুমি করবেটা কি একা একা? ঠান্ডা মাথায় আমাদের কিছু একটা ভাবতে হবে। ভাববার কি সময় আছে? ওই খগেন আমাদের ছেড়ে দেবে ভেবেছো? হয়তো দেখবে যাও এতক্ষণে গোটা গ্রাম চষে আমাদেরকে জোচ্চোর প্রমাণ করতে চাইছে। ওর কথা বাদ দাও তো। আর গ্রামের লোকেরা জানে যে তুমি কত সৎ আর ভদ্র মানুষ। খগেনকে গ্রামের কোনো লোকই তেমন পাত্তা দেয় না। তাহলে এটা অবিনাশবাবু কেমন ভাবে করতে পারলো? শুধুমাত্র তার তাবেদারি করে বলে আজকে খগেনকে আমার জমিটা দিয়ে দিল, আবার ওদিকে তার নিজের ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিয়ে করে এসেছিল বলে। হ্যাঁ, শুনলাম। মানলাম তার ছেলে হয়তো ভুল কাজ করেছে, তাই বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া অবিনাশবাবুর উচিত হয়নি। ছেলে না হয় ভুল করেছে, কিন্তু উনি তো ওকে ক্ষমা করে দিতে পারতেন। দোষ অবিনাশবাবুরও রয়েছে। সারাক্ষণ পলাশকে উল্টোপাল্টা কথা বললে সে ছেলের মাথা ঠিক থাকে। সে যা হয়েছে হোক, তবে এর আমি একটা ব্যবস্থা করবই। আমার জমি আমি ফেরত নেব। কিরে, কেমন জব্দ হলি? হ্যাঁ, বললাম না বেকার বেকার অবিনাশ বাবুর কাছে গিয়ে কোনো কাজ হবে না। সেই যার জমি তার কাছে ফেরত দিল। মাথাটা এমনি এমনি গরম হয়ে আছে জানিস তো, আর উল্টোপাল্টা বেশি বকিস না। কি করবি তুই আমার? কি করবি? তোর আছে নাকি তোর কোনো ক্ষমতা? হ্যাঁ, দেখ, সৎ মানুষের পেটে লাথি মেরে কেউ কোনোদিন বড় লোক হয়ে যেতে পারেনি, আর হবেও না। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। তুই আবার আমাকে কথা শোনাচ্ছিস? আমি এক্ষুনি পারলে তোকে জেলে ঢুকিয়ে দিতে পারি, জানিস সেটা? আমি যদি বলি এখনই যে আমার জমিতে এতদিন চাষ করার টাকাটা দিতে পারবি? ওই একটা কাজই তো ভালো মতো জানিস, কিভাবে লোকেদের ফাঁসানো যায়। যেদিন নিজে ফাঁসবি সেদিন বুঝবি ঠেলা, তখন বাঁচানোর জন্য কাউকে পাবি না। আরে যা যা, তোর এসব কুকীর্তির কথা গোটা গ্রামে সমস্ত মানুষ জেনে গেছে। অন্যের জমিতে এতদিন চাষ করেছিস, তার ফসল ভোগ করেছিস, আবার কিনা বড় বড় লেকচার। তোর বাবাও তো হয়তো স্বর্গে বসে তোকে অভিশাপ দিচ্ছে এতক্ষণে। নিজের বাবার সমস্ত সম্পত্তি ধ্বংস করে এখন এসেছে অন্যের সম্পত্তি ভাগ বসাতে। এরকম করে আর কতদিন বাঁচবি? সৎ পথে তো কিছু কাজ করতে পারতিস। দেখ, আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে আমি শিক্ষে নেব না। তুই তোর কাজে যা। ও, আমি তো আবার ভুলে গেছিলাম যে তোর জমি তো এখন আবার নেই, কাজ থাকবে কি করে? এই শোনো না, বলছি আমার না খুব লাউ চিংড়ি খেতে ইচ্ছে হয়েছে। একটু বাজার থেকে চিংড়ি মাছ আনবে? এই তো এত চাল ডাল সবজি আনলাম, যা টাকা ছিল সবই প্রায় শেষ। কিছুদিন একটু কষ্ট করে এগুলো চালিয়ে নাও না, তারপরে নয়তো তোমাকে লাউ চিংড়ি খাওয়াবো। এই জন্যই তোমাকে আমি কিচ্ছু বলতে চাই না। যখনই কিছু বলতে যাব তখনই এটা না ওটা না এই সব করবে। বলছি, বিয়েটা করেছিলে কেন? আবার তোমার সেই একই কথা শুরু হলো। তুমি কি বুঝতে পারছো না পরিস্থিতিটা? আমার হাতে একদম টাকা নেই এখন। বাবাও সেখানে ঘর থেকে তাড়িয়ে দিল। আমার যে এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এক হয়েছে তার বাপ আর এক হয়েছে তার ছেলে। আমার জীবনটাই শেষ করে রেখে দিল। কোথায় একটু স্বাদ হয়েছে লাউ চিংড়ি খাওয়ার, তাও আর জুটবে না। তোমার এসব বাচ্চাদের মতো কান্নাকাটি বন্ধ করো তো। সারাক্ষণ শুধু সেই একই কথা বলে চলেছে। তুমি তো একজন বড় বুদ্ধিমতী মহিলা, একটু আমার অবস্থাটাকে বুঝতে পারো না? দেখো, আমার সঙ্গে এইসব উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। তোমার জ্বালায় দেখছি বাড়িতেও থাকা যাবে না। তোমার জন্য এনে দিয়েছি খাবার, ইচ্ছে হলে রান্না করে খাও, না হলে খেতে হবে না। ভাল লাগে না। তুমি আবার চললে কোথায়?
যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাবো। ধ্যাৎ। কিরে পলাশ, এদিকে কোথায় যাচ্ছিস? আর বলো কেন গোপালদা, জীবনটাই যেন নরক হয়ে গিয়েছে। হ্যাঁ রে, শুনেছি তোর কথা। বিয়ে করে বউ এনেছিস, এখন টাকা পয়সা নিশ্চয়ই সমস্যা চলছে। সেটাই গো গোপালদা, কি যে করব মাথা মুন্ডু কাজ করছে না। বাবা একটু সাহায্য করলে তাও নয়তো সময়টা ভালো মতো কাটতো, সেদিকেও হলো না, সেদিকেও তো বন্ধ। তোর বাবার কথা আর বলিস না তো, আমার জীবনটাকেও যেন নরক করে দিল। কেন গো, কি হয়েছে? আর তোর বাবা খগেনের মিথ্যে সব জাল কাগজ দেখে আমার আসল জমির কাগজ নাকচ করে দিয়েছে। তারপর আমার সাধের জমিটা দিয়ে দিয়েছে খগেনকে। সে কি গো, বাবা এতটা নিচে নামতে পারে? দেখ, আমার সঙ্গে যা হয়েছে তা নয়তো কোনো একটা ব্যবস্থা করা যাবে। তুই বরং তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। দেখ, তোর সংসারটা তো চালাতে হবে নাকি? সেটাই ভাবছি গো গোপালদা, তবে তোমার কথা শুনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। না, তোমাকে আসল বিচার দিতেই হবে। সে নয়তো আমরা দুজনে পরে কোনো কিছু একটা ভেবে নেব ওই খগেনকে সাহায্য করার জন্য। এখন বরং তুই তোর দিকটা দেখ। এখন চলে যা অবিনাশবাবুর কাছে আর ক্ষমা চেয়ে নে। সেটাই করা হয়তো উচিত হবে আমার। বউকে আর কষ্ট দিতে পারছি না আমি। ওদিকে বউয়ের মনোভাবও কেমন যেন পাল্টে গেছে। ও ঠিক হয়ে যাবে। আসলে বিয়ের পর এত বড় ধাক্কা তো, তাই হয়তো মেনে নিতে সময় লাগছে। তুই বরং যা। হ্যাঁ, বাবা বাড়িতে আছো? আমার বাড়িতে এসেছিস কি মনে করে? আমার ভুল হয়ে গেছে বাবা, এরপর থেকে আর কোনো কাজ তোমাকে না জানিয়ে করব না। এবারের মতো ক্ষমা করে দাও, আমার জন্য না হোক অন্যের বাড়ির ওই মেয়েটার জন্য। বোধ বুদ্ধি হয়েছে তাহলে? হ্যাঁ, আমি আর পারছি না বাবা, আমার কাছে এখন একটাই রাস্তা খোলা আছে, নিজেকে শেষ করে ফেলা। ধুর পাগলা, এসব কথা আবার মুখে আনতে হয় নাকি? যা, তোকে ক্ষমা করে দিলাম। এই কথাটা তুই যদি আমাকে সেদিন বলতিস তাহলে আমি কি তোকে ক্ষমা করে দিতাম না? তুই আমার উপর উল্টোপাল্টা কথা বলে রেগে বেরিয়ে চলে গেলি। যা, বৌমাকে নিয়ে আয় বাড়িতে। তুমি সত্যি বলছো বাবা? নয়তো কি আমি তোর সঙ্গে মিথ্যে খেলা খেলছি? হ্যাঁ ওরে, আমিও তো বুঝি তোর কষ্টটা। আসলে তখন আমার মাথা ঠিকমতো কাজ করছিল না বাবা, তাই তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছিলাম। আরে হোক না, ঠিক আছে। যা হয়েছে হয়েছে, তা গেছে। এখন আর বাড়ির বাইরে থাকতে হবে না। বৌমাকে নিয়ে এ বাড়িতেই তোরা থাকবি, বুঝলি? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি তোমার বৌমাকে নিয়ে আসছি। এই পলাশ, বাড়ি আছিস নাকি? আগে না, সে একটু বেরিয়েছে। ও, তাহলে মনে হয় অবিনাশ বাবুর কাছে গেছে। সে কি, আমায় তো কিছু জানায়নি। না জানানোরই কথা। অবিনাশ বাবুর কাছে ক্ষমা চাইতে গেছে সে। তবে তোমায় একটা কথা বলি বৌমা, পলাশ কিন্তু মোটেও ভালো ছেলে নয়। ও তার মার সমস্ত গয়না টাকা পয়সা তোমাকে না দিয়ে নিজে শহরে গিয়ে পালাতে চায়, বুঝলে? ও মা, সে কি কথা? তাহলে আর বলছি কি, শোনো, আমি অবিনাশ বাবুকে ভালো করে চিনি, তাই বলছি ওনার কষ্টের টাকা পলাশ পুরো শেষ করে দিচ্ছে। তাই আমি বলি কি, তুমি যদি বলো তাহলে আমি আমি একটা সাহায্য করতে পারি তোমাকে। কি সাহায্য? এই শোনো শোনো, আজকে হয়তো পলাশ তোমাকে তার বাড়ি নিয়ে যাবে। সেখানে গিয়ে তুমি ওই বাড়ির আলমারি থেকে যত গয়না থাকবে একটা পুঁটুলিতে বেঁধে জানালার কাছে রেখে দেবে। আমি সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা আসবে তোমাকে দিয়ে দেবো। কেউ জানতেও পারবে না। হ্যাঁ, বেশ, তাই হবে। তবে সাবধান, কেউ যেন জানতে না পারে। অবিনাশ বাবু কিংবা পলাশ যদি জানতে পারে, আমার উপর রাগ করবে, ভুল বুঝবে আমাকে। আমার কথা যেন কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? তুমি বলো না কাউকে। হ্যাঁ, ওসব নিয়ে ভেবো না, তুমি যেমনটা বললে আমি তেমনটাই করব। বেশ বেশ, আমি তাহলে আসি এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তবে এই সব মতলব, আজকে রাতে আমিও দেখাবো মজা। আরে ভালোই বুদ্ধিটা বার করেছি, ঢিঙ্কেছি কি। পূজাও আমার কথা বিশ্বাস করে নিয়েছে। একবার ওই গয়নাগুলো পেয়ে গেলে আরে আজকে রাতে শহরে পালাবো। তারপর আর এ তল্লাটায় আমাকে কে খুঁজে পায় দেখবো। আরে ওই তো জানলায় রাখা আছে দেখছি, পুল্লিটা নিয়ে পালাতে হয়। যাই 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 যাই। এই তো, তুই কিনা শেষে চুরি করতে এসেছিলিস? ছি 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 খগেনদা, তোমার থেকে এটা আশা করিনি গো। ভাগ্যিস বউকে বলে রেখেছিলাম সতর্ক হয়ে থাকতে, নয়তো সেও হয়তো তোমার কথা বিশ্বাস করে নিয়েছিল। আমি তো ভালোর জন্য। চুপ,
আর একটা কথা বলবি না তুই। একে তো বড় অন্যায় করেছিস, তার উপর আবার কথা বলছিস ভালোর জন্য। তোকে চিনি না, হ্যাঁ? এসব নিয়ে তো পালিয়ে যেতে চাইছিলিস। পলাশ তোর আর পূজার কথাবার্তা শুনে নিয়েছিল বলে তোকে আজকে ধরা গেল। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি ভাই। ভাই ভাই ছেড়ে দাও। চুপ করো একদম। আমি এক্ষুনি বাবাকে ডাকছি, যা বিচার করবার তিনি করবেন। প্রথমে গোপালদার জমিটা বাবার দয়াতে পেয়ে গেছিলে, আর এখন এসেছিলে আমার মায়ের গহনা চুরি করতে। তোমাকে আমি আজকে আর ছাড়ছি না। তোরিয়ান তো পলাশ, আগে কে বেঁধে পেলি গাছের সাথে। আমাকে ছেড়ে দে, আর কখন এই কাজ করবো না, ভুল হয়ে গেছে। তোকে ছাড়লে আবার এই গ্রামের অন্য কারোর সর্বনাশ করবি তুই। তোর শাস্তি পাওয়ার দরকার। এক দুঘা দিলেই বুঝবি এসব কাজ করলে কি পরিণতি হয়। পলাশ, অবিনাশবাবুকে ডাক। বাবা, বাবা একবার বাইরে এসে দেখে যাও তো। কি হয়েছে? রাত দুপুরে এরকম চিৎকার করছিস কেন? আর খগেনকে এরকম বেঁধে রেখেছিস কেন? ও তোমার বাড়ি থেকে গয়নাকাটি চুরি করে নিয়ে পালাচ্ছিল। কি বলছিস কি? হ্যাঁ অবিনাশবাবু, ওর হাতের পুঁটুলিটা দেখলেই বুঝতে পারবেন। কই দেখি। ছি 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 খগেন, তোকে এতটা বিশ্বাস করলাম রে, আর তুই কিনা শেষে আমার বাড়িতে চুরি করতে এসেছিলিস। কে তোকে সাহায্য করেছে বল? কে করেছে বল? বাবা, খগেনদা এসে আমার কাছে দুপুরবেলা পলাশের নামে উল্টো পাল্টা কথা বলেছিল যে পলাশ সমস্ত গয়নাগাটি নিয়ে পালিয়ে যাবে, আর আমিও ভুল করে ওর কথা বিশ্বাস করে ফেলেছিলাম। আমারই ভুল হয়েছিল বাবা। ঠিক আছে বৌমা, একবার নয় তো তোমার ভুল হয়েছে, কিন্তু সেটা তো তুমি তোমার ইচ্ছায় করনি, বরং ভুলটা আমার হয়েছিল। এই খগেনকে এতদিন বিশ্বাস করে, না না, এর শাস্তিকে পেতেই হবে। কি শাস্তি দেবে বাবা? এর মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে বসিয়ে গোটা গ্রাম ঘোরাবো, তাহলে এর উপযুক্ত শাস্তি। বাবা, আর গোপালদার জমিটা? ও হ্যাঁ, ওটা আজ থেকে গোপালেরই থাকবে। ঠিক আছে, আমার ভুল হয়েছে গোপাল, আমাকে ক্ষমা করে দিও, কেমন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক অবিনাশবাবু। আরে খগেনের কাছে যত জাল কাগজপত্র আছে সেসব যেন কালকে আমার কাছে চলে আসে, তারপর ওগুলোকে আমি পুড়িয়ে ছাই করে দেব। আমার সাথে চালাকি করতে চেয়েছিল না, এবার বুঝবে আসল খেলা কাকে বলে। এই চলো সব, একে আজকে এখানেই গাছের সঙ্গে বেঁধে রাখো সারা রাত এই অবস্থায়। বাবু, বাবু কুকুরে এসে কামড়ে দিলে কি করবো? মরবি আবার কি করবি? চুপ করে দাঁড়িয়ে থাক।